আমার তো মনে হয় একজন স্টুডেন্টকে তার সম্পূর্ণ লেখাপড়া কমপ্লিট না করে তাকে চাকরিতে জোর করে ঢুকিয়ে দিলে টাকার লোভে সে চাকরিতেই বেশি মন দেবে, পড়াশোনাতে তার মনই বসবে না। আর ফাইনালি আমরা একজন অর্ধশিক্ষিত ডাক্তারকে নিয়ে তো কাজ চালাতে পারি না। একজন আনরেজিস্টার্ড ডক্টর যে এখনো লাইসেন্স পায়নি তাকে নিয়ে তো আপনারা হাসপাতাল চালাতে পারেন না। উনি শিখে নেবেন, আর যতদিন না উনি ডাক্তারি পাশ করছেন আমরা তো ওকে পোস্ট দিচ্ছি না। উনি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করবেন, সিনিয়র ডাক্তারদের আন্ডারে কাজ শেখার সুযোগ পাবেন, আর তারপর যদি ডাক্তারি পাশ করে আসে তখন তো আমাদের আর কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, তারপর আপনি বেটার চান্স পেলে চলে যাবেন, আপনার রেজাল্ট তো তাই বলছে। স্যার আপনি 1 বছরের কন্ট্রাক্ট করে নিন আমার সাথে, আমি 1 বছর অবধি কোথাও যাব না, আপনাদের এখানেই সার্ভিস দেব। আর তারপর? স্যার তারপর কি হবে সেটা তো আমি নিজেও জানি না, ভবিষ্যৎ তো আর দেখতে পাই না। 1 বছর অবধি দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম। হতে পারে এরপর হয়তো আমি লেখাপড়া করব, লেখাপড়া করার জন্য হয়তো চলে যেতে পারি। আমার তো মনে হয় আপনার সেটাই করা উচিত। স্যার আমার মনে হয় আমার কি করা উচিত কি উচিত নয় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। আপনি বোধহয় আপনার এখতিয়ারের বাইরে গিয়ে আমায় প্রশ্নগুলো করছেন। দেখুন, আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি একটা ইন্টারভিউ বোর্ডে এসেছেন, সেটা মাথায় রাখা উচিত। আই এম সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি, কিন্তু ওনারও মাথায় রাখা উচিত যে উনি আমাকে এই প্রশ্নগুলো করতে পারেন না। উনি আপনাকে অন্যায্য কোনো প্রশ্ন করেনি। আপনি কিন্তু একজন স্টুডেন্ট, আপনার প্রধান মোটো হলো লেখাপড়াটা করা। বুঝতে পেরেছি, আমি ধরেই নিচ্ছি যে আমার এখানে চাকরিটা হবে না, আমি অনর্থক আমার সময় নষ্ট করছি। আমাকে ফিরতে হবে অনেকটা দূরে, 200 কিলোমিটার দূরে। না, আমরা সেভাবে বলছি না, আপনাকে আমরা চলে যেতে বলছি না, আপনি নিশ্চয়ই ওয়েট করবেন। শুধু বলছি আর একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, ইন্টারভিউ বোর্ড ফেস করা একটা চ্যালেঞ্জ, আপনি সেটা কত ভালোভাবে ফেস করছেন সেটা তো আমাদের দেখে নেওয়া দরকার, কারণ ভবিষ্যতে আপনাকে তো পাবলিক ডিল করতে হবে, আর সেই এবিলিটিগুলো আমরা দেখে নিয়ে ইন্টারভিউ বোর্ডের সাহায্যে। সুতরাং এটা তো আপনাকে বুঝতে হবে। সরি স্যার, আমি কাউকে অসম্মান করিনি, তবুও যদি আমার ব্যবহারে কি অসম্মানিত হয়ে থাকে দেন আই এম রিয়েলি ভেরি সরি। আপনার তো রেকর্ড সাংঘাতিক ভালো, উনি তো আপনার ভালোর জন্যই বলেছেন। যে আপনার লেখাপড়ায় মন দেওয়া উচিত, একজন সিনিয়র ডক্টর হিসেবে উনি তো এটা বলতেই পারেন। হ্যাঁ আমি জানি, ওনাদের মতো শুভাকাঙ্ক্ষী আমাদের মতো মানুষদের জন্য খুবই কম থাকে। আমি এগ্রি করছি স্যার। ঠিক আছে, আমরা দেখছি, আপনি ওয়েট করুন। আজকে আমরা রেজাল্ট আউট করে দেব, দেখা যাক আপনার জন্য কতটা কি করতে পারি। আপনি একেবারে রেজাল্টটা জেনেই যাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আশা করি আপনাদের এখানে আমি কাজ করতে পারবো, আপনারা আমাকে যোগ্য মনে করবেন। ধন্যবাদ। এ তো হাতে চাঁদ পাওয়ার মতো, একেই আমরা রাখতে চাই। সিনিয়র ডাক্তারদের পাশে থেকে কাজটা শিখবে আর নিজের বেস্টটা দেবে, এত ভালো স্টুডেন্ট, আর 1 বছরের কন্ট্রাক্ট করতে চায়। এরকম যদি হয়, নাথিং লাইক ইট। কি আছে, 1 বছরের মধ্যে আমাদের ছেড়ে তো অন্য জায়গায় যেতেও পারবে না। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা কথা বলেন, কিন্তু কাজটা যে ভালো করে করবেন সেটা আশা করা যায়। আর খুব প্রয়োজন ছাড়া তো আসেননি, আমরা বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছি, আশা করি উনি চট করে আমাদের ছেড়ে চলে যাবেন না। কিন্তু তাই বলে ওনার তো এখানে চাকরিটা হতে পারে না। কেন? একজন স্টুডেন্ট যার এখনো ডাক্তারি পড়াটা কমপ্লিট হয়নি, ডাক্তারি পাস করেনি, তাকে শুধুমাত্র কাজ শেখার জন্য আপনারা এখানে চাকরি দিয়ে দেবেন? এটা তো হতে পারে না। আর তাছাড়া এরকম কোনো পোস্ট আপনাদের এখানে আছে, মানে আপনাদের অ্যাপ্রুভড ডেজিগনেশন আছে এই হসপিটালে, সেরকম কোনো রেজলিউশন আছে? কই, আমরা তো এত কিছু ভাবিনি।
আমার মনে হয় না এরকম একজন ভালো স্টুডেন্টকে শুধুমাত্র কাজ শেখানোর জন্য আপনাদের এখানে ওকে আটকে রাখা উচিত। তাহলে উনি তো খুব আশা করে আছেন। ইন্টারভিউয়ের প্যানেলে বসে আপনি কি সবার আশা মেটাতে পারবেন? আই মিন, যারা বাইরে বসে আছে ক্যান্ডিডেটসরা, সবার আশা মেটাতে পারবেন? পারবেন না। আমার মনে হয় যারা কম্পিটেন্ট, যারা ডিজার্ভ করে, যারা ফুল ফ্লেজেড ডক্টর, তারাই ডিজার্ভ করে এই চাকরিটা, তাদেরকেই দেওয়া উচিত। এনিওয়েজ, আমি একজন এক্সপার্ট হিসেবে আমার মার্কিংসগুলো এখানে দিয়ে রাখছি। কি ব্যাপার বলতে রইনি? আজকে আমি কোথাও যশকে দেখতে পাচ্ছি না। দুটো চা। যশ কোথায় গেল? নেই রে, কলকাতায় নেই, কুলুং বলে একটা জায়গায় গেছে। হোয়াট? কি ব্যাপারটা কি? এত অবাক হওয়ারই বা কি হলো? কুলুং বলে একটা জায়গায় গেছে যশ, 200 কিলোমিটার দূরে হবে কলকাতা থেকে। ইন্টারভিউ নিতে গেছে একটা। ডক্টর বোসকে বোধহয় ইন্টারভিউটা নিতে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু ডক্টর বোস যেতে পারেননি, সেই জায়গায় যশ গেছে। কি বলছিস কি রে? তাহলে তো দেখছি তোর কপাল থেকে শনি ছাড়ছে না কিছুতেই। মানেটা কি? কি ব্যাপার বলতো? তুই কি বলছিস কিছুই বুঝতে পারছি না। আরে আর বলিস না, তোরা কি জানিস যে শবনম কুলুঙ্গে গেছে? হোয়াট? আমার কাছে কিন্তু স্কুপ আছে। স্কুপটা কোথা থেকে পেয়েছি সেটা আমার কাছে জানতে চাস না, কারণ আমি তোকে বলবো না। কিন্তু আমি জানি যে শবনমও কুলুঙ্গে গেছে। ওখানে ও একটা হসপিটালে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, আর সেটার জন্য ইন্টারভিউ দিতে গেছে। যশ তো ওখানে ইন্টারভিউ নিতেই গেছে, তার মানে সেম প্লেস হবে, হ্যাজ টু বি। যশ কি বলেছে রাতে ফিরবে? না, বললো যে যদি দেরি হয়ে যায় তাহলে রাত্রিবেলা ফিরবে না, এতটা ড্রাইভ করবে না। শোন রোহিণী, শবনম কিন্তু ওখানে থাকবে বলেই গেছে। বলা তো যায় না, হতে পারে যে দুজনে একসঙ্গে রাত কাটাবে। শাট আপ স্বপ্নদীপ, কি বলছিস? কার সামনে দাঁড়িয়ে বলছিস? কথাটা একটু মাথায় রেখে বল। তো স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিস কি করে? ডোন্ট ফরগেট, আমি যশের বউ। আর এনিওয়ে, যশের সঙ্গে আমার পাকা কথা হয়েই গেছে। তুই সত্যি ভীষণ বোকা রে রোহিণী। না না, তোর বয়স বেড়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি এখনো পাকেনি। নাহলে তুই এই কথাটা বলতিস না যে যশের সঙ্গে তোর পাকা কথা হয়ে গেছে। আরে এসব ক্ষেত্রে কি কোনো কথার দাম থাকে, কোনো কথার জায়গা থাকে? আজ হয়তো এমন করে ভুলিয়ে দিল যশকে যে তোর কাছে রাখা সব কথা ভুলেই গেল। না, এইসব মেয়েদের তো কাজটাই এটা না, মানুষকে কথা দিয়ে মন ভোলানোর জন্য এরা ওস্তাদ। সেটা তো তুই জানিস। তুই বলিসনি কেন আমাকে? তুই জানতিস যখন শবনম যাচ্ছে, আমায় বলিসনি কেন তুই? আমি কি করে জানবো যে যশও ওখানে যাবে? আমি ভেবেছিলাম হয়তো তোর ঘাট থেকে পেটনি নেমে গেছে। আমি শুনে আনন্দ পেয়েছিলাম, আর তোকে এমনিতেই বলতাম। তারপর দেখছি এই কাণ্ড, যশও নাকি ওখানে গেছে। এ তো দেখছি ঈশ্বরের তৈরি করা যোগাযোগ। তুই আমি কাটাবো কি করে? প্লিজ স্বপ্নদীপ, আমার সঙ্গে এভাবে কথা বলিস না প্লিজ। তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর রাগ করার মতো তো কোনো কথা আমি তোকে বলিনি। আমি জাস্ট একটু ইয়ার্কি করছিলাম। তোর কাছে যেটা ইয়ার্কি স্বপ্নদীপ, সেটা আমার কাছে কিন্তু লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। কিন্তু যশ তো তোকে কথা দিয়েছে। মোহিনী মায়া বুঝিস? মোহিনী মায়া, এটা যখন কারোর ওপর কাজ করে না, তখন কোনো কথা টথা কোনো কিছুরই দাম থাকে না স্বপ্নদীপ। তোরা নিজেরাই তো বলছিস। তুই যশকে ফোন কর। করেছি। তোর মনে হয় আমি যশকে ফোন করিনি? আমি বহুবার ফোন করেছি, আমি সিগন্যালই পাচ্ছি না ওকে। ও তো বলেই গেছিল আমি এমন একটা রিমোট জায়গায় যাচ্ছি, আমাকে তোরা ফোনে নাও পেতে পারিস। পাচ্ছি না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল মানে কি? না মানে কুলুং জায়গাটা আমার খুব চেনা। কি করে? আরে আমার মামাতো ভাই তো কুলুঙ্গে থাকে, ও তো ওখানকার লিডার রে। রিয়েলি? আরে হ্যাঁ, আমার মামাতো ভাই ওখানকার নেতা। তাই যখনই আমি কুলুং কথাটা শুনেছিলাম, কান খাড়া করে রেখেছিলাম। অলরেডি মামাতো ভাইকে বলে দিয়েছি আমার একজন কলিগ যাচ্ছে টেক কেয়ার করতে। টেক কেয়ারটা আজ রাত থেকেই করতে বল। মানে? এত বুঝিস, এত বুদ্ধি মাথায়, এই কথাটা বুঝিয়ে দিতে হবে? আশ্চর্য। কি আশ্চর্য? বুঝতে না পারলে মানে জানতে চাইবো না?
তোর মামাতো ভাইকে না প্রথম রাতেই শবনমকে বুঝিয়ে দিতে বল, বুঝিয়ে দিতে বল এমন করে যাতে শবনমের আর লোক সমাজে মুখ দেখানোর রাস্তাটা না থাকে। ক্লিয়ার? তার মানে ওয়ান্স অ্যান্ড ফর অল এটাকে শেষ করতে হবে। আমি বুঝে গেছি এটা এটা আমার পিছন ছাড়বে না, এই চক্কর আমার সঙ্গে আজীবন লেগে থাকবে, এটা আমার বোঝার সারা। শবনমকে আমি যশের থেকে আলাদা করতেই পারবো না, পারছি না, কোনোভাবে পারছি না। শনিটার মতো যশের পিছনে লেগে রয়েছে, তাই প্রথম রাতেই বিড়ালটা মেরে দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুই কি বলতে চাইছিস বলতো রোহিণী? তোর কথাটা কিন্তু এখন আমার কাছে ক্লিয়ার নয়। নজরদারি রাখতে বল না প্লিজ। তোর কি মামাতো ভাই, তাকে বল শবনমের ওপর নজরদারি রাখতে, এটুকু তো করতে পারবে। আর কি মেয়েটার আছেটা কি, বিয়ে ফিয়ে তো করবে না, হবে বলে আমার মনেও হয় না। তোর মামাতো ভাই কি একটা লিডার ফিডার বলছিস না, সে যদি এরকম একটা হাফ ডাক্তারকে সঙ্গী হিসেবে পায় ভালোই তো হয়। কিন্তু আমার মামাতো ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে। সো হোয়াট, বিয়ে আমারও হয়ে গেছিল, তার জন্য আমার কি কিছু কম অশান্তি পোহাতে হয়েছে? দেখিসনি কিছু? আর বিয়ের কথা তোকে কে বলেছে স্বপ্নদীপ? আমি তো একবারও বলিনি যে বল বিয়ে করতে হবে, নো। কিন্তু এমন একটা কিছু করতে হবে যাতে ওকে বুঝিয়ে দেওয়া যায়, যাতে ওর এই শহরে ফেরার রাস্তাটা টোটালি বন্ধ করে দেওয়া যায়, এবং এমন একটা কিছু করতে হবে যাতে ও কারোর কাছে মুখ দেখাতে না পারে। এটুকু করতেই হবে। এইটুকু কি করে দিতে পারবি রোহিণী? প্লিজ স্বপ্নদীপ, প্লিজ প্লিজ, মানে আমাকে এতটুকু শান্তি দে। আমি না সত্যি আর পারছি না। ওকে এমন একটা শাস্তি দে, এমন একটা শাস্তি দে যাতে সারা জীবনের জন্য ওর ছায়া মারাতে না হয়। আমার যেন ওর মুখ দর্শন করতে না হয়, ওর যেন কোনো ছায়া আমাদের জীবনে না পড়ে। প্লিজ প্লিজ তুই এতটুকু আমার জন্য করে দে। যদি বন্ধু হিসেবে এইটুকু অন্তত ভালোবেসে থাকি, সেটুকু করে দে প্লিজ। আমি চেয়ে নিচ্ছি তোর কাছে। ঠিক আছে, ডান, আমি ওকে ফোন করে দিচ্ছি। কিন্তু যশ তো আজ ওখানে আছে। উফ বাবা, যশ ওখানে আছে তাতে কি হয়েছে? যশ ওখানে আছে মানে এটা তো নয় যে ওরা দুজনে হাত ধরাধরি করে সবসময় ঘুরে বেড়াচ্ছে। শোন, আমার সঙ্গে যশের যা কথা হয়েছে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও যশের এই কথাটা মনে থাকবে যে যশ আমাকে কথা দিয়েছিল। যশ আমাকে বলেছিল কোনোদিন আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, শবনমের নাম উচ্চারণ করবে না। এই কথাটাও আমাকে বলেছিল তো। ওর যদি সেটা কিছুক্ষণের জন্যও মাথায় থাকে তাহলে সেই সুযোগটা আমাদের নিতে তো অসুবিধে নেই। যশ যদি শবনমকে পাহারাও দিয়ে থাকে, আমি তো খবরটা পাবো, আমি তো অন্তত জানতে পারবো এইটুকু। কিন্তু ও তো বলছে ফোনে লাইন পাওয়া যাচ্ছে না। আমার কাছে অন্য একটা লাইন আছে, ওই সিম থেকে ওর লাইনটা আমি ঠিক পেয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি মামাতো ভাইকে। শোন, ওর পক্ষে যা যা ব্যবস্থা করার ও সব করবে, ডোন্ট ওয়ারি। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্বপ্নদীপ। প্লিজ তুই আমার জন্য এটুকু করে দে। তুই ওকে এমন শাস্তি দে যাতে ও যশের দিকে অন্তত ফিরে না তাকে, ও যশের দিকে যেন হাতটাও আর না বাড়ায়। আমি আর না এটা মেন্টালি আমি নিতে পারছি না। আমাকে একটু শান্তি দিবি প্লিজ, প্লিজ একটু করে দে আমার জন্য। বললাম তো, ডান। তুই জাস্ট একটু ওয়েট কর, আমি ফোন করে এসে তোকে জানাচ্ছি, কেমন? ওকে। একটু দেখি না, একটু প্লিজ। সরি। আচ্ছা ঠিক হয়ে গেল। কি আছে? হ্যাঁ ঠিকই কথাই ভালো লাগলো বাবা, সত্যি কথা। তোমার হয়নি? এক্সকিউজ মি, বলছি বাসুদেব দাস সিইওর সাথে একটু দেখা করা যাবে? স্যার তো নিজের চেম্বারেই আছেন, স্যারের ঘরে লোক আছে, কোথায় কথা বলছেন। একটু দেখা করা যাবে? যান, সোজা চলে যান, সোজা গিয়ে ডান দিকের ঘরটায় নেম প্লেটে নাম লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ। শুনুন, কি বলবেন? নাম ওঠেনি তাই বলতে যাচ্ছেন? আপনার তো নাম উঠেছে, কংগ্রাচুলেশনস। হ্যাঁ,
উঠেছে তো, কিন্তু 4টি তো সিট ছিল আর 4 জনকে নেওয়া হয়ে গেছে। তাহলে আপনি কি এখন এটা বলতে যাচ্ছেন যে এই 4 জনের মধ্যে একজনকে বাদ দিয়ে যদি আপনার নামটা রিপ্লেস করা হয়? আমি কি বলতে যাচ্ছি সেটা যদি এতই জানার ইচ্ছে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার সাথে ভেতরে আসুন। দেখুন, বাইরে থেকে গেস করে তো সবটা জানতে পারবেন না, তাই আমার সাথে ভেতরে আসুন, সেটাই ভালো। May I come in, sir? Yes, come in. কি ব্যাপার? ও, আপনি তো ইন্টারভিউ দিলেন না? হ্যাঁ, সেই কারণেই আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি স্যার। বলুন। এক্স্যাক্টলি কি গ্রাউন্ডে আপনি আমাকে বাদ দিলেন? আচ্ছা, ইন্টারভিউয়ার যে, তাকে কি জিজ্ঞেস করা যায়? জিজ্ঞেস করা যায় স্যার। যদি মনে হয় কোথাও কোনো ভুল আছে তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করা যায়। স্যার, কোয়ালিফিকেশনের দিক থেকে যদি দেখতেন, পার্সেন্টেজের দিক থেকে যদি দেখতেন, তাহলে তো আমার এই চাকরিটা পাওয়ার কথা ছিল। আর আমাকে তো এমন কোনো প্রশ্ন করাও হয়নি যার উত্তর আমি দিতে পারিনি। আর দ্বিতীয় কথা, যে রেসিডেন্সিয়াল পোস্টের কথা বলা হয়েছিল, আমি তো আপনাদের জানিয়েছিলাম যে আমার এতে কোনো আপত্তি নেই। তাহলে কেন স্যার, কিসের জন্য আমি চাকরিটা পেলাম না? কিন্তু আপনি তো এখনো ডাক্তারি পরীক্ষায় পাশ করেননি, তাই মেডিকেল অফিসার হিসেবে আপনাকে রিক্রুট করতে আমরা পারছি না। স্যার, তাহলে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পোস্টটা ছিল সেটা কি হলো? সেখানে আমরা একজন ডাক্তারকে রিক্রুট করেছি। তাহলে স্যার, যখন আমি আগেই আপনাদের লেটারটা লিখেছিলাম, লিখিতভাবে জানতে চেয়েছিলাম, তখন সেটা রিপ্লাই কেন করেছিলেন? শুনুন, উই হ্যাভ চেঞ্জড আওয়ার ডিসিশন। আমরা মনে করেছি যে এই পোস্টে একজন ডাক্তারই থাকা দরকার। একজন সিনিয়র ডাক্তারের আন্ডারে একজন জুনিয়র ডাক্তার কাজ করবে। আপনারা তাহলে আমাকে এটুকু সুযোগ দিলেন না। এইটুকু সুযোগ দিলে কি খুব বেশি হয়েছে তো স্যার? চাকরিটা ঠিক সুযোগের উপর নির্ভর করে নাকি যোগ্যতার উপরে নির্ভর করে? জাস্ট শাট আপ। আমি আপনার সাথে কোনো কথা বলছি না। আরে, আপনি আমাদের এক্সপার্টের সঙ্গে এরকম বিহেভিয়ার করছেন? এরপরেও আপনি এক্সপেক্ট করছেন আপনার চাকরিটা হবে? চাকরিটা তো হয়নি স্যার, তাই ব্যবহার করতে কোনো বাধা নেই। আর কেন হয়নি, কার জন্য চাকরিটা হয়নি, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, আর সেটাই আপনাকে জানিয়ে দিতে এলাম। চাকরির উমেদারি করতে আসিনি, কিংবা একবারও আপনাকে রিকোয়েস্ট করতে আসিনি যে স্যার প্লিজ স্যার আমার জন্য একটা নতুন পোস্ট ক্রিয়েট করে দিন। হোয়াট ডু ইউ মিন? কার জন্য হয়নি? আপনি জানেন না স্যার? আপনি তো প্রেজেন্ট ছিলেন ইন্টারভিউ বোর্ডে, তো আপনি জানেন না এই ডিসিশন মেকারটাকে, কার জন্য আমার চাকরিটা হয়নি, কে কি বলেছে, আপনি তো সবটাই জানেন। তাও যদি আপনি না জানেন, আমি আপনাকে বলে দিচ্ছি। মিস্টার যশ বোস, ওনার জন্য আজ আমার কাজটা হয়নি। আপনারা কি পরস্পরকে চেনেন? চিনি কি চিনি না সেটা ম্যাটার করে না স্যার এখানে। তবুও যদি জানতে চান, আমি চিনতাম ওনাকে, কিন্তু এখন মনে হচ্ছে এই মুহূর্তে আর চিনি না। একজন এক্সপার্ট হিসেবে আমি আমার ওপিনিয়ন জানিয়েছি। হ্যাঁ, আমার ওপিনিয়নকে কেউ চ্যালেঞ্জ করতেই পারে। চ্যালেঞ্জ করার পর কর্তৃপক্ষ ডিসাইড করবেন তারা কি করবে, কিন্তু তাতে আমার সিদ্ধান্ত বদলাবে না। জানি বদলাবে না স্যার, আমি সেটা খুব ভালো করেই জানি যে আপনার কোনো ওপিনিয়ন বদলাবে না। আর এক্সপার্ট হিসেবে আসা মানেই কিন্তু কাউকে বাস দেওয়া নয়, নিরপেক্ষ বিচার করা। সরি টু সে, আপনার মধ্যে সে নিরপেক্ষতা নেই। যদি থাকতো তাহলে আজ এই কাজটা আমি পেতাম স্যার। আপনি ডেলিবারেটলি চেয়েছিলেন আমার ক্ষতি করতে, আপনি সেটাই করেছেন। আপনি ডেলিবারেটলি চেয়েছিলেন যাতে আমার চাকরিটা না হয়, আপনি সেটাই করেছিলেন। আপনি ডেলিবারেটলি চেয়েছিলেন সবার চোখে আঙুল দিয়ে দেখাতে যাতে এই মেয়েটাকে কেউ চাকরিতে না নেয়, আপনি সেটাই করেছেন। আর তা না হলে না স্যার, আজকে এই কাজটা আমিই পেতাম যদি কোয়ালিফিকেশনের বিচার করা হতো। বিচারের মাপকাঠিতে যদি দেখা হতো তাহলে কিন্তু এই কাজটা আমারই করার কথা। আসলে কি বলুন তো স্যার, আমার তো এখন কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোনো কিছু করার নেই, তাই আজকে আমার সাথে এটা হলো। কিন্তু বিচারের মাপকাঠিতে দেখতে গেলে কিন্তু এই কাজটা আমারই করার কথা। আপনি তো দেখছি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছেন। হ্যাঁ স্যার, নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি, কারণ আমি জানি যে আমার সেই যোগ্যতা আছে নিজের পিঠ চাপড়ানোর মতো।
অধিকাংশ লোকই তো নিজের পিঠ নিজেই চাপড়ে, তারপর ফলস। তারা জানেই না যোগ্যতার মাপকাঠি কি। আমি জানি আমার যোগ্যতার মাপকাঠি কি, তাই আমি আপনাকে বলতে পারি স্যার, আমার থেকে বেশি কোয়ালিফিকেশনের মেয়েকে আপনি কিন্তু চাকরিতে রাখতে পারবেন না। সেটাই হয়তো আপনার ডিসকোয়ালিফিকেশন। স্যার সরি টু সে, আপনার মুখের ওপর কথা বলছি, প্লিজ কিছু মনে করবেন না স্যার। স্যার দেখুন, এটা যে আমার ডিসকোয়ালিফিকেশন নয় সেটা কিন্তু আমি আগেই প্রমাণ দিয়েছি, আপনি সেটা খুব ভালো করেই জানেন স্যার। আর আমি আপনাকে বলেও ছিলাম যে আমি 1 বছরের কন্ট্রাক্টে থাকতে রাজি, আপনি সবটাই জানেন। আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড স্যার, বেসিক্যালি ইটস নট ইয়োর ফল্ট। আসলে কি বলুন তো, যে এক্সপার্ট এসছে আপনি তাকে সম্মান জানাতে চেয়েছেন, তাকে মর্যাদা দিতে চেয়েছেন, তাই ওনার কথা শুনে আপনি এটা করেছেন। তা না হলে স্যার আমার যা যোগ্যতা আছে তাতে এই চাকরিটা আমারই পাওয়ার কথা। কলেজ থেকে আমার ভূয়সী প্রশংসাপত্র আপনারা পেয়েছেন, আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি স্যার। স্যার প্রতি বছর আমার রেকর্ড মার্কস থাকে, তারপরেও এই কাজটা আমি পেলাম না স্যার। দেখুন, যদি যোগ্যতার বিচার করা হতো না স্যার, এই কাজটা কিন্তু আমারই করার কথা।